নমস্কার, নিউজদার প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। জনগণের অভিযোগ এবং স্থানীয় সমস্যাগুলো দক্ষতার সাথে মোকাবেলা করার জন্য জেলা শাসক, কালেক্টর এবং পুলিশ কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে সাধারণ মানুষের দাবি আপত্তিগুলো আরও বেশি সংবেদনশীল হবার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জনসাধারণকে সময়মতো সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ক্ষেত্রে তাদের দাবি, আপত্তি এবং উদ্বেগের সমাধান নিশ্চিত করতে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার জেলা শাসক, কালেক্টর এবং পুলিশ কর্মকর্তাদের আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ওআর রুমে আয়োজিত এদিনের বৈঠকে কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। স্থানীয় অর্থনীতিতে দক্ষতা উন্নয়ন কর্মসূচিগুলিকে একীভূত করার এবং উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের সমর্থন করার গুরুত্বের উপর, পাশাপাশি নেশা এবং মাদক বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, রাজ্যে নতুন 3টি ফৌজদারি আইন বাস্তবায়ন নিয়ে মুখ্যমন্ত্রীর যুদ্ধকক্ষে গত সোমবার আয়োজিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র, পুলিশ, আইন, প্রসিকিউশন, ফরেনসিক, স্বাস্থ্য, কারাগার সহ সকল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রশাসনকে ঢেলে সাজাতে এবং রাজ্যে নতুন ফৌজদারি আইন লাগু করার জন্য প্রশাসনিক আমলা এবং আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বড় ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য খোলা বাজার থেকে ঋণ গ্রহণের সীমা তুলে দেওয়ার দাবি জানিয়েছে ত্রিপুরা। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে ত্রিপুরা। বড় ধরনের প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের জন্য ঋণ গ্রহণের সীমা তুলে দেওয়ার দাবি করেছে ত্রিপুরা সরকার। বিষয়টি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে রাজ্য সরকার। রাজস্ব ব্যবস্থাপনার অংশ হিসেবে আগামী 3 বছরে ত্রিপুরার জন্য 4,000 কোটি টাকা ঋণ গ্রহণের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। খোলা বাজার থেকে পর্যায়ক্রমে এই ঋণ গ্রহণ করতে পারবে রাজ্য সরকার। 2024-25 অর্থ বছরের বাজেটে 27,800 কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছিল, যেখানে বেতন, পেনশন, ঋণ এবং ঋণের সুদের মতো পরিকল্পনা বহির্ভূত ব্যয় মেটানোর পর অবশিষ্ট থাকে মাত্র 10,000 কোটি টাকা। 10,000 কোটি টাকার মধ্যে রাজ্যকে ত্রিপুরা উপজাতি এলাকার স্বায়ত্তশাসিত জেলা পরিষদকে দিতে হয় 25% অর্থ। নগরের স্থানীয় সংস্থাগুলিকে প্রদান করতে হয় 10% অর্থরাশি। রাজ্যকে আগামী 3 অর্থ বছরের জন্য 4,000 কোটি টাকা ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্যে বড় ধরনের শিল্প স্থাপনের ক্ষেত্রে যেখানে চলছে প্রচেষ্টা, সেই ক্ষেত্রে খোলা বাজার থেকে ঋণ গ্রহণের সীমা প্রত্যাহারের জন্য দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, মহারাষ্ট্র ইত্যাদির ক্রমবর্ধমান ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, যেখানে বর্তমানে 26,446 কোটি টাকা ঋণের বোঝার মধ্যে রয়েছে ত্রিপুরা। 2017 সাল পর্যন্ত ত্রিপুরা সরকারের ঋণের পরিমাণ ছিল 11,851 কোটি টাকা, কিন্তু 2023 সালের শেষ নাগাদ এই ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে 26,446 কোটি টাকা। ঋণের অর্থরাশি ফেরতের ক্ষেত্রে সমগ্র উত্তর পূর্বে আসামের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা, যা এখন রাজ্যের জিএসডিপির 34.8%। যেহেতু ত্রিপুরার বার্ষিক বাজেটে রাজ্যের নিজস্ব সম্পদের অংশ মাত্র 11 থেকে 12%, বাকি ব্যয় কেন্দ্রীয় অনুদান এবং প্রকল্পগুলির জন্য অনুমোদনের মাধ্যমে মেটানো হয়। এক্ষেত্রে ত্রিপুরার এই দাবিতে কেন্দ্রের অনুমোদন নিয়ে যথেষ্ট সন্দিহান অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাসের পর মাস গড়িয়ে গেলেও ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচনে কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছে না দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। এই পরিস্থিতিতে দলে আদৌ নতুন সভাপতি নিযুক্ত করা হবে কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। ত্রিপুরা বিজেপি নতুন প্রদেশ সভাপতি নাম ঘোষণার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পদে একাধিক দাবিদার। বিষয়টি নিয়ে মোটামুটি নিশ্চিত রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। সংগঠন পর্বের শুরুতেই প্রচার ছিল ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে বুথ, মণ্ডল ও জেলা কমিটি গঠন করা হয়ে যাবে। তারপর জানুয়ারির প্রথমে ঘোষণা করা হবে দলের নতুন প্রদেশ সভাপতির নাম। সেই মতো যথারীতি সম্পন্ন হয়ে গেছে মণ্ডল সভাপতি ও জেলা সভাপতি বাছাইয়ের কাজ। ওই সময় বলা হয়েছিল জানুয়ারি 10 তারিখের মধ্যে দিল্লি থেকে ঘোষণা হবে প্রদেশ সভাপতির নাম, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা করতে পারেনি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। এরই মধ্যে দিল্লি বিধানসভা নির্বাচন চলে আসে।
তখন সেখানে একাধিক জায়গায় প্রচারে ছিলেন প্রদেশ বিজেপির একাংশ নেতৃত্ব। দিল্লির ভোট কেটে গেলেই ত্রিপুরায় প্রদেশ সভাপতির নাম ঘোষণা হবে বলে প্রচার করেছিল বিজেপি ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব, কিন্তু বাস্তবে হলো না তাও। যদিও দিল্লির ভোটের আগে এবং পরে দেশের বহু রাজ্যেই দলের নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অর্থাৎ মোদ্দা কথা হলো, ত্রিপুরায় নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো স্থির সিদ্ধান্তই নিতে পারেনি ভারতীয় জনতা পার্টি। আর এর মূল কারণ হচ্ছে এই পদে একাধিক দাবিদার। সব দিক বিবেচনা করে সভাপতি করা হলে দলে পরস্পরের মধ্যে দূরত্ব তৈরি হবে, এটা একরকম নিশ্চিত। কার্যত এই কারণেই ক্রমশ বিলম্ব হচ্ছে ত্রিপুরায় প্রদেশ সভাপতির নাম ঘোষণা। সাম্প্রতিককালে দলে গুঞ্জন ছিল যে রাজ্যে দ্বিতীয় বিজেপি জোট সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আগরতলায় এলে অগ্রগতি হতে পারে এই বিষয়টিতে। কিন্তু জেপি নাড্ডা আগরতলায় এসেছেন, প্রদেশ শীর্ষ নেতৃত্বদের নিয়ে করেছেন বৈঠকও, যেখানে আলোচনা হয়েছে দলের আগামী রণকৌশল নিয়ে। কিন্তু যেটা হয়নি তা হলো নতুন প্রদেশ সভাপতি কাকে করলে দল সবচেয়ে বেশি লাভবান হবে সে সম্পর্কে আলোচনার অগ্রগতি। বৈঠকে একটা পর্যায়ে এই বিষয়টি উত্থাপন হয়েছিল, কিন্তু এ নিয়ে আলোচনার শুরুতেই দলীয় রাজ্য নেতৃত্বদের মধ্যে ভিন্ন মত আসতে থাকে। অর্থাৎ ঘুরিয়ে বললে সংশ্লিষ্ট প্রত্যাশীদের প্রস্তাবকরা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন তাদের পছন্দের লোকের সেরা। ফলে যা হবার তাই হয়েছে। প্রদেশ সভাপতি নির্বাচন 20 পাউন্ড জলে তলিয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে আলাদা আলাদাভাবে রিপোর্ট সংগ্রহ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচনের ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ চলছে ভারতীয় জনতা পার্টির দিল্লির সদর কার্যালয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবশেষে বিধানসভার বাজেট অধিবেশন 7 দিন পর্যন্ত চলার বিষয়ে সিদ্ধান্ত নিল বিজনেস অ্যাডভাইজারি কমিটি। ইতিপূর্বে স্বল্পকালীন বাজেট অধিবেশনের বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল রাজ্যের বিভিন্ন মহল থেকে। 21শে মার্চ থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনের সময়কাল এবং কর্মসূচি নির্ধারণে বুধবার অনুষ্ঠিত হয় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক। ফি বছর যেখানে বিশাল আকারের বাজেট পাশ হয়ে যাচ্ছে নামমাত্র আলোচনায়, সেখানে এবার বাড়তে চলেছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের সময়কাল। তা নিয়ে সংবাদ পরিবেশন করেছিল নিউজ নাও। আগামী 21শে মার্চ থেকে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। 7 দিনের ওই অধিবেশন চলবে 1 এপ্রিল পর্যন্ত। বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে নেওয়া হয় এই সিদ্ধান্ত। বাজেট অধিবেশনে প্রথম দিনে অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করা হবে। এরপর 2025-26 অর্থবছরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 1963 সালে ত্রিপুরায় গঠিত প্রথম বিধানসভায় 8টি অধিবেশনে সভা চলে 103 দিন, আর দ্বাদশ বিধানসভায়, যার মেয়াদ ছিল 2023 সালের মার্চ অবধি, সময়কালে 12টি অধিবেশনে সভা চলেছে মাত্র 43 দিন। অপরদিকে প্রথম অধিবেশনে রাজ্যে বাজেট বরাদ্দ ছিল 9,48 লক্ষ টাকা, আর 2024 সালে বার্ষিক বাজেটের আকার এসে দাঁড়িয়েছিল 26,659 কোটিতে। 13টি বিধানসভা কালের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে অধিবেশন চলছে পঞ্চম বিধানসভায়। 1983 থেকে 1988 সময়কালের মধ্যে মোট 15টি অধিবেশনে সভা চলেছে 112 দিন, আর সবচেয়ে কম সময়ের অধিবেশন ছিল দ্বাদশ বিধানসভায়। 2018 থেকে 2023 সাল সময়কালে 12টি অধিবেশন ডাকা হয়, কিন্তু সভা চলেছে মাত্র 43 দিন। প্রতিটি বিধানসভা অধিবেশনে আলোচনা বিতর্কের মাধ্যমে বেশ কিছু বিল পাশ হয়, যেগুলো পঞ্জীকৃত হয়ে থাকে রাজ্যের উন্নয়ন বা কর্মকাণ্ডের সাক্ষী হিসেবে। কোন রকম আলোচনার সুযোগ ছাড়াই একের পর এক বিল পাশ হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্যের বুদ্ধিজীবী মহল। বিধানসভার ভেতরে সদস্যদের আলোচনা ও বিতর্কে গণতান্ত্রিক পরিবেশ স্বাস্থ্যকর থাকে, এমনই বিশ্বাস ও ধারণা রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায়। পরিতাপের বিষয় হলো, এই বিষয়টি স্বীকার করে নিয়েই 2003 সাল থেকে ক্রমাগত সংক্ষিপ্ত হয়ে চলেছে বিধানসভার কার্যকাল। শেষ পর্যন্ত 2025-26 অর্থবছরের বাজেট অধিবেশন 7 দিন করার ব্যাপারে সিদ্ধান্ত নিল বিজনেস অ্যাডভাইজারি কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কয়েক দফা ট্রায়াল রান সম্পন্ন হলেও আগরতলা রেল চালুর বিষয়টি ভারত বিরোধী এজেন্ডার মধ্যে সামিল করে নিয়েছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। স্বাভাবিক কারণে এক্ষেত্রে আশার আলো ক্ষীণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল।
গত 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর আখাউড়া আগরতলা রেলপথ চালুর বিষয়টিতে আশার আলো দেখতে পাচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষক মহল। কয়েক দফা ট্রায়াল রান সম্পন্ন হলেও আখাউড়া আগরতলা রেল চালুর বিষয়টি কি ভারত বিরোধী এজেন্ডার মধ্যে সামিল করে নিয়েছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। রেলপথ বসানো এবং সব ধরনের অবকাঠামো নির্মাণ শেষ হলেও কেউ জানে না কবে চালু হবে আখাউড়া আগরতলা রেলপথে ট্রেন চলাচল। মুখে বললেও সত্যিকারের অর্থে ভারতের সঙ্গে বাণিজ্যিক বা অন্য কোনো অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চান না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। শুধু আখাউড়া আগরতলা রেলপথই নয়, অনেক ক্ষেত্রেই দুদেশের মধ্যে চলমান প্রকল্প এবং চুক্তি বাস্তবায়ন থমকে রেখেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ভারত এবং বাংলাদেশের বাণিজ্যের সুবিধার্থে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে আগরতলা পর্যন্ত নির্মাণ করা হয় 12.24 কিলোমিটার রেলপথ। এর মধ্যে বাংলাদেশ অংশে পড়েছে 6.78 কিলোমিটার রেলপথ। 241 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ অংশে নির্মাণ কাজ করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। 1.5 বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে 2018 সালের জুলাই মাসে নির্মাণ কাজ শুরু হলেও করোনা মহামারী সহ নানা সংকটে কাজ শেষ করতে সময় লেগেছে 6 বছরেরও বেশি। 2023 সালের 1 নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলপথটির যৌথ উদ্বোধন করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের একদিন আগে আখাউড়া আগরতলা রেলপথ দিয়ে পণ্য আমদানি রপ্তানির অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন এই রুট দিয়ে ভারত থেকে অর্ধ শতাধিক পণ্য আমদানি এবং সব ধরনের পণ্য রপ্তানির অনুমতি দেওয়া হয় বাংলাদেশি ব্যবসায়ীদের। শিলিগুড়ি করিডোর এড়িয়ে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোকে উত্তর পূর্বের সাথে যোগ করেছে রেলপথ। এতে পণ্য পরিবহনের সময় ও খরচ কমবে ভারতীয় ব্যবসায়ীদের। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে বাড়বে বাংলাদেশি পণ্য রপ্তানির পরিমাণও। ত্রিপুরার ব্যবসায়ীরা ভারতের অন্য রাজ্য থেকে পণ্য আনতে গেলে খরচ পড়ে বেশি, ফলে তারা আমদানি করেন বাংলাদেশ থেকে। আখাউড়া আগরতলা রেলপথ ব্যবহার করে কম খরচে ত্রিপুরার ব্যবসায়ীরা রড ও সিমেন্টের মতো চাহিদা সম্পন্ন পণ্যগুলো বাংলাদেশ থেকে পরিবহন করতে পারবেন। এতে করে আরও উন্নত হবে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে সড়ক ও রেলপথে কলকাতা বা অন্য রাজ্যগুলোর দূরত্ব অনেক বেশি। আখাউড়া আগরতলায় ট্রেন চলাচল শুরু হলে এই পথে ট্রেন চালানো যাবে কলকাতা পর্যন্ত। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আখাউড়া আগরতলা রেলের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ইন্দো বাংলা বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়নে নিষেধাজ্ঞা জারি রেখেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত 5 দিন যাবৎ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কামালঘাট শাখার পরিষেবা বন্ধ। হয়রানির শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা গ্রাহকরা। গ্রাহক পরিষেবার বিষয়ে দুর্বলতা মানতে নারাজ ব্যাংকের কর্মকর্তারা। দূর দূরান্ত থেকে আসা ব্যাংকের গ্রাহকরা ব্যাংকে টাকা তুলতে বা অন্য কোনো কাজে এসে বারবার ফিরে যাচ্ছেন। ব্যাংকের দুর্বল পরিষেবার বিষয়ে জানতে চাইলে নিজেদের দোষ মানতে নারাজ এবং সংশ্লিষ্ট বিষয় ওপর মহলের সিদ্ধান্তের উপর চাপিয়ে নিজেদের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ব্যাংকে কর্তব্যরত একাংশ কর্মী। প্রায়ই ইন্টারনেট সংযোগ নেই বলে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কামালঘাট শাখার একাংশ গ্রাহক। আজকে আইছেন প্রথমে না আরো আগে আইছেন? কয়দিন আইছেন আজকে নিয়া? কিতা কয় তারা? আজকে কি দিব কইছে নাকি আপনারা যে বই রয়েছে? 2023-24 সালে ত্রিপুরায় আগত বিদেশি পর্যটকদের সংখ্যা 66,708 জন। লোকসভায় একটি প্রশ্নে লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। 2023-24 সালে ত্রিপুরায় 66,708 জন বিদেশি পর্যটক এসেছিলেন। এর আগের বছর অর্থাৎ 2022-23 সালে ত্রিপুরায় আসা বিদেশি পর্যটকের সংখ্যা ছিল 8,493 জন। লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। 2023 সালে ভারত ভ্রমণে এসেছিলেন মোট 1,92,45,817 জন বিদেশি পর্যটক। 2022 সালে সফরকারী বিদেশি পর্যটকদের সংখ্যা ছিল 85,87,562 জন। আরো বেশি বিদেশি পর্যটকদের ভারত ভ্রমণে উৎসাহিত করার জন্য পর্যটন মন্ত্রক কয়েক বছর ধরে বেশ কয়েকটি পদক্ষেপ তথা উদ্যোগ গ্রহণ করেছে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। স্বদেশ দর্শন, ন্যাশনাল মিশন অন পিলগ্রিমেজ রিজুভিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ বা প্রসাদ প্রকল্প
এবং পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে আনা হয়েছে সহায়তা প্রকল্পের আওতায় বলে জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী। কোভিড-19 মহামারীর কারণে সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও গত 6 বছরে ত্রিপুরার পর্যটন খাত থেকে দ্বিগুণ হয়েছে রাজস্ব আদায়। এই প্রবৃদ্ধির জন্য পর্যটন কেন্দ্রগুলি সংস্কার ও পুনর্নির্মাণের উল্লেখযোগ্য বিনিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। 2013 থেকে 2018 সালের মধ্যে পর্যটন খাত থেকে 15.52 কোটি টাকা আয় হয়েছে ত্রিপুরার, যেখানে 2018 থেকে 2024 সাল পর্যন্ত আয় বেড়ে হয়েছে 31.25 কোটি টাকা। 2018 থেকে 2024 সালে 26.20 লক্ষ পর্যটক ভ্রমণ করেন ত্রিপুরায়, যাদের মধ্যে 21.90 লক্ষ ছিলেন দেশীয় পর্যটক এবং 4.29 লক্ষ ছিলেন বিদেশি পর্যটক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষা দপ্তরের অধীনে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর জন্য 118 জন কম্পিউটার পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করার অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। টিআরবিটির মাধ্যমে হবে এই নিয়োগ। এছাড়া খাদ্য দপ্তরের অধীনে 35 জন সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি পদে নিয়োগ করা হবে জিআরবিটির মাধ্যমে। বুধবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গত পরশুদিনের ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 118 খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুলস, যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটরি। টিআরবি নিরিচারে ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। ত্রিপুরা রেল এস্টেট অথরিটির রাজধানীর জগন্নাথ বাড়ি রোড সংলগ্ন নতুন ভবনের উদ্বোধন করেন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং। বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ দপ্তরের চেয়ারম্যান তাপস দাস। ত্রিপুরা রিয়েল এস্টেট অথরিটির পুরনো অফিস ঘরে কাজ করার অসুবিধার জন্য বড় পরিসরে নতুন ভবনে অফিস স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং। নতুন ঘর বা ফ্ল্যাট কেনার সময় সেই বিল্ডিং ত্রিপুরা রিয়েল এস্টেট অথরিটি দ্বারা অনুমোদন প্রাপ্ত কিনা সেটি যাচাই করে নিতে হবে এবং এই সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে টিরেরা অফিসে যোগাযোগ করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং। सभी लोगों से अनुरोध करूंगा कि आप जब भी कोई भी घर या फ्लैट बुक करने जाते हैं तो जरूर आप ये सुनिश्चित करें कि उसमें टी-रेरा के द्वारा अप्रूवल है, बिल्डिंग प्लान का अप्रूवल है, और खासकर अगर आपको कोई ग्रीवांस है बाद में तो आप जरूर ये टी-रेरा की कोर्ट में आप आ सकते हैं और आपका जो ग्रीवांस है या आपकी जो समस्या है उनका निराकरण। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং রাজ্যের নারী নির্যাতনকারীদের শাস্তি, মূল্য বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থানের দাবি সহ মোট 6 দফা দাবির ভিত্তিতে বুধবার প্রতিবাদ মিছিল সংগঠিত করে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদস্যরা। বিভিন্ন সংবাদ মাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী প্রতি মাসে গড়ে রাজ্যে 67টি নারী নির্যাতনের ঘটনা লিপিবদ্ধ হচ্ছে। তার মধ্যে ধর্ষণ, গণধর্ষণ, শ্লীলতাহানি ও মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন রাজ্যের নারীরা বলে গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে জানানো হয়। রাজ্যের প্রায় 9,18,000 রিগা শ্রমিকের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এছাড়াও হাসপাতালে ক্যাজুয়াল লেবার, বাগিচা শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে বলে অভিযোগ জানানো হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে। সারা রাজ্যের সাধারণ মানুষের জন্য কাজ, খাদ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নির্যাতন, বেকারদের কর্মসংস্থান, নেশা ও মাদকদ্রব্যের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ গ্রহণ এবং আইন শৃঙ্খলার অবনতি ও পরিস্থিতি মোকাবেলা সহ মোট 6 দফা দাবির ভিত্তিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বলে গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। নারী নির্যাতন, বেকারদের কর্মসংস্থান, নেশা এবং মাদক সম্পর্কে সরকারি পদক্ষেপ গ্রহণ
আইন শৃঙ্খলার অবনতি। অবিলম্বে নিয়োগের দাবি করছেন ফায়ার সার্ভিস ও পুলিশ কনস্টেবল পদে ইন্টারভিউ দেওয়া বেকার যুবক যুবতীরা। এর প্রেক্ষিতে বুধবার প্রদান করা হয় ডেপুটেশন। এদিন উমাকান্ত স্কুলের সামনে থেকে সংগঠিত হয় র্যালি। প্রায় বছর গড়িয়ে গেলেও এক্ষেত্রে নিয়োগ না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে চাকরি প্রত্যাশীরা। চাকরি ইন্টারভিউ দেওয়ার পর নিয়োগ না হওয়া এবং বয়স উত্তীর্ণ হয়ে যাওয়ার বিষয়গুলি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন চাকরি প্রত্যাশীরা। প্রায় 3 বার কমপ্লিট হওয়ার পথে এসএসসি জিডি। তো আমরা যারা এজ ওভার হয়েছে, আমাদের একটা টেনশন যে টিপিএসসি যেহেতু রিটেন এক্সামের পরে 15 হতে 20 দিনের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেয়, তো আমাদেরটা এখনো দিচ্ছে না। তার জন্য আমরা আজকে চেয়ারম্যান স্যার ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল অ্যান্ড অ্যাডভাইজারি কমিটির উদ্যোগে রাজধানীর এনএসআরসিসিতে স্পোর্টস কোচদের নিয়ে দুদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের দ্বারা কোচদের দুদিনের এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে খেলোয়াড়দের প্রতিভার বিকাশ ঘটিয়ে বহিরাজ্যের প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণের জন্য পাঠানো হবে বলে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তের কোচিং সেন্টারের উন্নতির জন্য এবং রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের সুপ্ত প্রতিভার বিকাশের জন্য সমস্ত কোচদের এই প্রশিক্ষণ শিবিরে ফুটবল, টেনিস, কাবাডি, যোগাসন সহ 40 প্রকার খেলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের যুবক বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উদ্যোগে যে কোচিং সেন্টারগুলো রয়েছে আমাদের গোটা রাজ্যে, সমস্ত সেন্টারের যারা কোচরা রয়েছে তাদের প্রশিক্ষণ শিবির 2 দিন চলবে। আজকে এটার শুভ উদ্বোধন হলো। আগামীকালকে পর্যন্ত এক্সপার্ট যারা রয়েছেন, আমাদের সিনিয়র কোচ যারা রয়েছেন, তারা তাদেরকে গাইড করবে কি করে ট্রেনিং করানো, কি করে কোচিং সেন্টারগুলো পরিচালনা করা। এই ডেডিকেটেড সেন্টারগুলো আরও যেন উন্নয়ন করা যায়, সেখানে যেন ভালো প্লেয়ার আরও বের করে আনা যায়, তার জন্যই আজকের এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। কোন থাকবে আজকে এটা? এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।